কালো জাদু কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তো আমরা সবাই জানি। আজকে আমরা এমনই এক কালো জাদুর গল্প বলবো যা শুনে আপনার গা শিউরে উঠবে। যেখানে একটি গ্রামে হঠাৎই এক ভয়ঙ্কর তান্ত্রিকের আগমন ঘটে, যে সেখানকার মেয়েদেরকে নিজের কালো জাদুর মাধ্যমে বশ করে ফেলতে শুরু করে আর তাদের ক্ষতি করে নিজেকে আরও শক্তিশালী করতে থাকে। এখন এই গ্রামের মেয়েরা কিভাবে ওই ভয়ঙ্কর তান্ত্রিকের হাত থেকে রক্ষা পায় আর তারই কালো জাদুর মন্ত্র দিয়ে তাকেই কিভাবে বিনাশ করে, তাই দেখব আজকের গল্পে, যার নাম তন্ত্র। গল্পের শুরুতেই দেখা যায় অনেক রাতের বেলা একজন বৃদ্ধ লোক জঙ্গলের দিকে যেতে থাকে। আসলে গ্রামে অনেক জায়গাতেই মানুষ এখনো রাতে জঙ্গলে যেয়ে তাদের প্রয়োজনীয় কাজ মিটিয়ে আসে, আর এই বৃদ্ধ লোকও ছিল তেমনই। সেও জঙ্গলে যাচ্ছিল তার টয়লেটের কাজ শেষ করার জন্য, আর হাতে ছিল একটা পাত্র। তো সে যেতে যেতে হঠাৎ করেই একটা গাছের মধ্যে একটা মেয়েকে বসে থাকতে দেখে। সেই মেয়েটার মুখ রক্তে লাল ছিল, আর দেখা যায় মেয়েটি সেখানে বসে বসে একটা আস্ত মুরগির রক্ত খাচ্ছিল। এটা দেখেই তো বৃদ্ধর চোখ ছানা বড়া যে এত রাতের বেলা সে কি দেখছে এখানে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, আর যখনই সে মেয়েটার কাছে আসে মেয়েটা গাছের উপর থেকে উল্টো হয়ে ঝুলে পড়ে। আর এটা দেখে তো লোকটা আরো ভয় পেয়ে যায়, আর সে টয়লেট কি করবে সবকিছু ফেলে দিয়ে দৌড়ে তার জীবন নিয়ে পালায়। তো এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। এখানেই আমরা আমাদের আজকের গল্পের নায়িকা রেখাকে দেখতে পাই। সে গোসল করে যখন বসেছিল তখন তার দাদি তাকে ডাকতে থাকে আর বলতে থাকে, রেখা, আমার গোসলের গরম পানিটা দিয়ে যা তো, বাথরুমে রেখে দিস, আমি আসছি। তো রেখাও তখন তার কথা মতো গরম পানির বালতি নিয়ে বাথরুমে যেতে লাগে। তবে বাথরুম খুলতেই সে অবাক হয়ে যায়, কারণ সেখানে খুবই ভয়ঙ্কর দেখতে একটা মেয়ে বসেছিল। তো এটা দেখে রেখা কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই তার দাদি আসে আর বলে, কি রে, এখানে হা করে দাঁড়িয়ে আছিস কেন? যেন মনে হচ্ছে তুই বাথরুমের ভেতর কোনো ভূত দেখেছিস। তখনই দেখা যায় সেই বাথরুমে কেউ নেই। যাই হোক, তো রেখার পর এখান থেকে চলে যায়। তখন আমরা দেখি রেখার বাবা কুমার সেখানে আসে আর তার মায়ের সাথে কথা বলতে থাকে। তার কথাবার্তা শুনে এটা বোঝা যায় যে সে রেখাকে একদমই পছন্দ করে না। এর পেছনে একটা কারণও আছে। আসলে কুমারের ওয়াইফ অর্থাৎ রেখার মা তাকে জন্ম দেওয়ার সময়ই মারা যায়, আর এরপর থেকেই কুমার তার মেয়েকে দেখতে পারে না। সেভাবে তার জন্যই হয়তো তার মা মারা গেছে, তাই সে রেখাকে অপয়া বলে। যাই হোক, পরের দৃশ্যে আমরা এই গল্পের নায়ক তেজাকে দেখি। সেখানে তার আর 3 বন্ধুর জন্য অপেক্ষা করছিল। আসলে এরা 4 বন্ধু, তেজা, রেখা, ভাসু আর স্লেজা। তো তারা 4 জন সবসময় একসাথে তাদের কলেজে যাওয়া আসা করে। তাদের 4 জনের মধ্যে বেশ ভালো বন্ডিং। তো তারা যখন কলেজে যাচ্ছিল তখন দেখা যায় স্লেজা আর ভাসুর থেকে লুকিয়ে রেখা আর তেজা একজন আরেকজনের টিফিন বক্স অদল বদল করে, যেটা তো স্লেজা আর ভাসু বুঝতেই পারে না। আর এর মাধ্যমেই আমরা বুঝতে পারি তারা দুজন একে অপরকে পছন্দ করে, কিন্তু এটা তারা কাউকে বুঝতে দিতে চায় না। তাই তাদের বন্ধুদের থেকেও এই ব্যাপারটা লুকিয়ে রাখে। তো তারা হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর একটা গাছের সামনে এসে রেখা থমকে যায়, কারণ সে দেখতে পায় সেখানে ওই গাছের উপর একটা অদ্ভুত দেখতে মেয়ে নিজের গলায় ফাঁস দিচ্ছে। এটা দেখে রেখা অবাক হয়ে যায় আর সে থেমে যায়। তখন তার বন্ধুরা তার কাছে আসে। তো স্লেজা জিজ্ঞেস করে, কি রে, তুই কি কোনো ভূত দেখেছিস? প্রত্যেকবার এই গাছের কাছে আসলেই থেমে যাস, কি সমস্যা বল? ওখানে কি আসলেই কোনো ভূত টুত আছে নাকি? তখন রেখা বলে, আমার তো তাই মনে হয়, আর এই গাছটাও যেন কেমন অদ্ভুত, দেখলেই ভয়ঙ্কর লাগে। তখন তেজা বলে, হ্যাঁ, আমার কাছেও এই গাছটার কাছে আসলে কেমন একটা অনুভূত হয়। তবে আমি তো ভূত প্রেতে বিশ্বাস করি না, কিন্তু এটা বিশ্বাস করি যে দুনিয়াতে পজিটিভ আর নেগেটিভ এই 2 ধরনের এনার্জি রয়েছে। যেমন আমরা যখন আমাদের প্রার্থনার জায়গায় যাই তখন আমাদের অনেক ভালো ফিল হয়, অর্থাৎ সেখানে পজিটিভ এনার্জি রয়েছে। আবার যখন কবরস্থানে যাই তখন আমাদের কেমন একটা অনুভূত হয়, তার মানে সেখানে রয়েছে নেগেটিভ এনার্জি। আরও একটা ব্যাপার আছে, তোমরা কি কখনো খেয়াল করেছো যে কোনো অ্যাক্সিডেন্ট একই জায়গায় বারবার হয়? এর অর্থ হলো ওই জায়গাটাতে কোনো না কোনো নেগেটিভ এনার্জি রয়েছে। যাই হোক, তো এরপর তারা কলেজের উদ্দেশ্যে আবারও হাঁটতে থাকে। তো কলেজের সব কাজ শেষ করে তারা যখন বাড়ি ফিরছিল তখন তেজা আর ভাসু এই 2 জন মিলে তেজার মামার কাছে আসে, যার নাম শঙ্কর।
আর এই শাঙ্কার অনেক বেশি জ্ঞানী, সে অনেক কিছু জানে। তো তারা যখন নেগেটিভ আর পজিটিভ এনার্জি নিয়ে কথা বলছিল তখন শাঙ্কার তাদেরকে আরো কিছু উদাহরণ দেয়। যেমন একদল আদিবাসী আছে যারা জঙ্গলে বসবাস করে, তো তাদের কোনো দরকার হলে তারা এক বিশাল গাছের কাছে আসে আর সেই গাছকে সবাই মিলে গালিগালাজ করতে থাকে। তো দেখা যায় কয়দিন পর সেই গাছ শুকিয়ে পড়ে গেছে। তো এরপরে ওই আদিবাসীরা এই গাছ থেকে তাদের প্রয়োজনীয় কাঠ সংগ্রহ করে থাকে। তো এখানে কি হলো, নেগেটিভ এনার্জি কাজ করলো। অপরদিকে মেডিকেল ফিল্ডে ডক্টররা খুবই স্পেশাল একটা টেকনিক ব্যবহার করে। ধরো যদি কারো টিউমার থাকে তখন ডক্টর তাকে বলে আপনি মনে করুন আপনার টিউমারটাকে পিরানহা খেয়ে ফেলছে, আর এইভাবে তারা সেই লোকের চিকিৎসাও করে। তো এখানে পজিটিভ এনার্জি কাজ করে, আর এই সব কিছু সায়েন্টিফিক্যালি প্রুভড। তখন তেজার মাথায় ব্ল্যাক ম্যাজিকের কথা আসে, তাই সে তার মামাকে জিজ্ঞেস করে, আচ্ছা মামা, দুনিয়াতে কি সত্যি ব্ল্যাক ম্যাজিকের কোনো ব্যাপার আছে? তখন শাঙ্কার তেজার বাসুকে ইতিহাসের থেকে আরও কিছু উদাহরণ দিতে থাকে। যেমন মহাভারতেও ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার হয়েছিল। কেউ এটাকে ভালো কাজে ব্যবহার করত, আবার কেউ এটাকে তার খারাপ উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করত। আর তেজারা এখানে বুঝতে পারে যে শাঙ্কারের ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক ধারণা রয়েছে। যাই হোক, তো এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। দেখা যায় রেখা পড়াশোনা করছে। তো পড়াশোনা শেষ করে সে যখন ঘুমানোর জন্য লাইট অফ করে তখনই দেখা যায় তার পেছনে ভয়ঙ্কর কোনো একটা আত্মা দাঁড়িয়ে আছে। তো এটা রেখাও বুঝতে পারে, তাই সে আবারও লাইট অন করে, কিন্তু দেখা যায় সেখানে তখন কোনো আত্মাই নেই। তো এরপরও রেখা অনেক সাহস নিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে, কিন্তু তার তখনও বেশ ভয় লাগছিল। সে চাদর মুড়ি দিয়ে শোয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে অনুভব করে তার আশেপাশে অনেক আত্মা রয়েছে যেগুলো তার কাছে আসছে আর তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। তো একটু পরই দেখা যায় রেখা নিজে নিজেই তার ঘুম থেকে জেগে ওঠে। তাকে বেশ অদ্ভুত লাগছিল। এরপর দেখা যায় সে এই রাতের বেলা তার রুম থেকে বের হয়ে হাঁটতে শুরু করে। এর মানে রেখার ঘুমের ঘোরে হাঁটার অভ্যাস রয়েছে। আর রেখাকে এই অবস্থায় দেখে রেখার দাদি ঘাবড়ে যায়, তাই সে তার বাবা কুমারকে ডাকতে থাকে যে দেখ, তোর মেয়ে বাইরে চলে যাচ্ছে, তুইও ওর পিছন পিছন একটু যা, দেখ কোথায় যাচ্ছে। তখন কুমার বলে, ওকে মরে যেতে দাও তো, যা ইচ্ছা তাই করুক। আর এমন করে হাঁটা তো তার প্রতি রাতের কাজ। এখন যাচ্ছে ঠিকই, আবার সময় মতো ফিরে আসবে, তাই তো চিন্তা করো না তো, আর আমাকে এখন ঘুমাতে দাও। এই বলে রেখার বাবা কুমার উল্টো দিকে ফিরে ঘুমিয়ে পড়ে। আসলে রেখা প্রায় প্রতি রাতেই ঘর থেকে বের হয়ে যায় আর সে চলে যায় কবরস্থানে। তো এরপরে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় সকালবেলা রেখা এক বাবার কাছে এসেছে। আর এই বাবার কাছে রেখা গত রাতে তার সাথে যা যা হয়েছে সব কিছু খুলে বলতে থাকে যে বাবা, কাল রাতে আমার খুবই অদ্ভুত অনুভব হয়েছে। আমার মনে হচ্ছিল আমার আশেপাশে অনেক আত্মা রয়েছে আর অনেক খারাপ খারাপ স্বপ্নও দেখেছি। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। তখন ওই বাবা রেখাকে বলে, তুমি চিন্তা করো না মা, আমি আসলে একটু সফরে যাচ্ছি, তো সফর শেষে যখন ফিরে আসব তোমাকে আমি খুব ভালো একটা তাবিজ দিয়ে দিব, এতে দেখবে তোমার আর কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আর আপাতত সে রেখাকে কিছু ঝাড়ফুঁক করে দেয়। তো এরপর রেখা সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় তারা দুজন মিলে পুরো গ্রামে ঘুরে বেড়ায়, অনেক এনজয় করে তারা। তো সারাদিন ঘুরে ফিরে তেজা রাতের বেলায় রেখাকে তার বাড়ির সামনে পৌঁছে দেয় আর তার থেকে বিদায় নিয়ে চলে যায়। তো এরপর দেখা যায় রেখা বাড়িতে এসে ফ্রেশ হয়ে যখন ঘুমাতে যায়, ঘুমের মধ্যে সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। সে এটা ফিল করে যেন কেউ তাকে বলছে, রেখা, আমার অনেক পিপাসা লেগেছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার রক্তের প্রয়োজন, আমাকে রক্ত দাও রেখা। তো এই কথা শোনার সাথে সাথেই দেখা যায় রেখা তার ঘুম থেকে জেগে ওঠে আর একটা চাকু নিয়ে সাথে সাথে তার পায়ে কেটে সেখান থেকে রক্ত বের করে আর সেটা একটা গ্লাসে জড়ো করে রাখে। তার পা দেখে বোঝাই যাচ্ছিল সে এর আগেও অনেকবার তার পা কেটে রক্ত বের করেছে। তো এরপর দেখা যায় ওই রক্তের গ্লাসটা সে তার ঘরের জানালার কাছে রেখে দেয়। এরপর আবারও চুপচাপ তার বেডে এসে ঘুমিয়ে পড়ে। তো সকালবেলা ঘুম ভাঙার পর রেখা যখন ওই গ্লাসটা দেখে সেটা একদম খালি ছিল আর সে নিজেও বুঝতে পারে না এই গ্লাস এখানে কিভাবে আসলো। যাই হোক, তো এরপর দেখা যায় রেখা আবারও সেই বাবার কাছে যায়। তখন সেই বাবা তার কথা মতো
রেখাকে কিছু তাবিজ দেয়, কারণ সে আগেই বলে গিয়েছিল সে এক জায়গায় যাচ্ছে, তবে সেখান থেকে ফিরে এসে সে রেখাকে অবশ্যই কিছু তাবিজ দিবে যেটা তাকে একটু হলেও সাহায্য করবে। তো রেখাও তখন সেই তাবিজগুলো নিয়ে নেয়। তো এরপর দেখা যায় তেজা তার মামা শঙ্করের সাথে কথা বলতে যায়। তখন শঙ্কর তাকে আরো কিছু ব্যাপারে বলে যে প্রত্যেক সপ্তাহে চিড়িয়াখানার সামনে লম্বা লাইন লাগে। কেন জানো? সেখানে তারা সবাই বাঘের মূত্র এবং কিছু জংলি জানোয়ারের পশম কিনতে যায়, আর এগুলো কালো জাদুর জন্য অনেক বেশি ব্যবহৃত হয়, কারণ এগুলো বেশ পাওয়ারফুল। তখন তেজা তার মামাকে জিজ্ঞেস করে, আচ্ছা মামা, তুমি তো দেখছি এইসব কালো জাদু, পূজা সব সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখো, তুমিও কি কখনো কালো জাদু করেছো? তখন শঙ্কর বলে, হ্যাঁ বাবা, আমি 2 বার এই কাজ করেছি, কিন্তু আমি জানতাম না যে এর ফল কি হবে। আমি না বুঝে শুনেই এই কাজ করে ফেলেছি, কিন্তু এরপর একটা মেয়ে আমাকে বলেছিল আমি যেন এরপর আর কখনো কালো জাদু না করি, তাই আমি তার কথা রাখতেই এই কালো জাদু ছেড়ে দিয়েছি, আর কখনোই সেটা করিনি। আসলে ছোটবেলায় আমার মা আমার বাবাকে ছেড়ে দিয়েছিল, এরপর আমার বাবা আমাকেও ছেড়ে দেয়। আমি সেই সময় একদমই একা হয়ে যাই। তো একদিন যখন আমি মন্দিরের সামনে বসে কান্নাকাটি করছিলাম, তখন আমার সামনে একটা মেয়ে আসে আর আমাকে কিছু খাবার দাবার দেয়। তো এরপর থেকে দেখা যায় সেই মেয়েটি প্রায়ই আমার জন্য খাবার নিয়ে আসতো। এরপর থেকে আমরা ভালো বন্ধু হয়ে যাই। সে আমাকে পড়াশোনাও শিখিয়েছে, আর আমি ওই মেয়েটাকে অনেক বেশি সম্মান করি আর ভালোবাসি, আর এজন্যই আমি ওই মেয়েটিকে কিছু করে ইমপ্রেস করতে চাইছিলাম। আর সেই সময় আমি পূজা পাঠ এবং কালো জাদু সম্পর্কে জানতে পেরেছি। যখন আমি টিনেজ ছিলাম সেই সময় আমি এসব তন্ত্রবিদ্যা ধীরে ধীরে শেখার চেষ্টা করছিলাম, আর অনেক কিছু শিখেও গিয়েছিলাম। যে কোনো তান্ত্রিক প্রথমে একটা তন্ত্রবিদ্যা শিখে, যার মাধ্যমে মৃত মানুষকেও জীবিত করা যায়, আর আমিও সেটাই শেখার চেষ্টা করছিলাম। এর ফলে অনেক পাওয়ারফুল তান্ত্রিকে পরিণত হওয়া যায়। তো আমিও যখন ওই লাশের উপর এই তন্ত্রবিদ্যা করতে থাকি, তখনই দেখা যায় সেই লাশ জেগে ওঠে, আর আমি এতে ভয় পেয়ে পড়ে যাই। কেউ যদি তখন ভয় না পেয়ে সাহস নিয়ে থাকতে পারে, তাহলে সে অনেক শক্তিশালী হয়ে যায়। আর যদি কেউ ভয় পেয়ে যায় একবার, তাহলে সে তো শক্তির অধিকারী হয় না, বরং উল্টো অনেক অসুস্থ হয়ে যায়। আর আমার সাথেও ঠিক তাই হয়েছিল। আমি এরপর বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, অনেকদিন হসপিটালেও ভর্তি ছিলাম। সেই সময় সেই মেয়েটা হসপিটালে এসে আমার খোঁজ খবর নিত। তো সেই সময় আমি ওই মেয়েটাকে সত্যি কথা বলে দিয়েছিলাম যে আমি কালো জাদু করতে গিয়েছিলাম, এজন্যই আমার এই অবস্থা। তখন সেই মেয়েটা আমাকে বলেছিল, আমাকে প্রমিস করো এরপর আর কখনো তুমি এমন কিছু করবে না। তখন তেজা জিজ্ঞেস করে, তাহলে কি মামা তুমি এরপর আর কখনোই এটা ট্রাই করনি? শঙ্কর বলে, হ্যাঁ, এর পরেও একবার করেছি, আর সেটা হচ্ছে বশীকরণ। আমি ওই মেয়ের উপর বশীকরণ করেছিলাম। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই রেখা, তেজা আর বাসু এরা 3 জন কলেজে যাওয়ার জন্য স্লেজার জন্য অপেক্ষা করতে থাকে। তো একটু পরই যখন স্লেজা তাদের দিকে হেঁটে আসছিল, তখন রেখা খেয়াল করে যে স্লেজার পেছনে একটা ভয়ঙ্কর আত্মা রয়েছে। এটা দেখে রেখা খুবই ভয় পায়, কিন্তু সে স্লেজাকে কিছুই বলে না। কিন্তু কলেজ শেষ হওয়ার পর রেখা তেজাকে নিজের কাছে ডাকে আর তাকে কিছু কথা বলতে থাকে, যে তেজা, আমাকে ওই বাবা বলেছিল যে স্লেজার উপর কেউ কালো জাদু করেছে, আর এটাই আমি পরীক্ষা করে দেখার জন্য কলেজ শেষে স্লেজাদের বাড়িতে গিয়েছিলাম। আসলে ওই বাবা আমাকে কিছু পাউডার দিয়েছিল, আর তার কথা মতোই আমি স্লেজাকে বলেছিলাম ওই পাউডারের মধ্যে থুতু ফেলতে। স্লেজা তাই করে। এরপর আমি একটা লেবু স্লেজার মাথার সামনে ধরি, আর তখনই দেখা যায় স্লেজার ভেতর থেকে অন্য একটা আত্মারও দেখা মেলে। সে আমাকে অনেক ধমকাতে থাকে, ভয় দেখাতে থাকে। তাই আমি ওখান থেকে বাইরে বের হয়ে আসি। তো এরপর যখন আমি ওই পাউডারটা দেখি, সেখানে দেখা যায় রক্তে লাল হয়ে আছে। তো এর মাধ্যমে আমি এতটুকু শিওর হয়ে গেছি যে স্লেজাকে আসলেই কালো জাদু করা হয়েছে। এই জন্য একটা আত্মাও তাকে সর্বক্ষণ যন্ত্রণা দিয়ে যাচ্ছে। তো এরপর সে তেজাকে বলে, তেজা প্লিজ একটু স্লেজার বাড়িতে চলো, তার মা এবং ভাইকে আমরা এই ব্যাপারে খুলে বলি। তো এরপর দেখা যায় তারা স্লেজার বাড়িতে চলে যায়, আর স্লেজার মা এবং ভাইকে স্লেজার সম্পর্কে খুলে বলে যে স্লেজার উপর কেউ কালো জাদু করেছে, আর এটার নাম হচ্ছে পাতালাকুট্টি। আজ থেকে 11 দিন পর স্লেজা প্রত্যেক দিন কবরস্থানে যাবে রাতের বেলা,
আর এরপর 6 দিন বাদে সেই দিন আসবে যেদিন সেই লোক যে শ্লেজার উপর কালো জাদু করেছে সে কিছু পূজা পাঠের মাধ্যমে শ্লেজাকে তার কাছে ডেকে নিবে আর তাকে বলি দেওয়ার জন্য খাবারে রক্ত মিশিয়ে সেই খাবার তাকে খেতে দিবে। কিন্তু শ্লেজা ওই খাবার খাওয়ার আগেই আমাদেরকে ওই তান্ত্রিকের মাথা গলা থেকে আলাদা করে দিতে হবে, তাহলেই শ্লেজা একদম ঠিক হয়ে যাবে। তো এইসব শোনার পর শ্লেজার বড় ভাই বলে, আরে তোমরা তো শিক্ষিত, তোমরা এসব ফালতু কথায় কিভাবে বিশ্বাস করতে পারো? আমি এসবে একদমই বিশ্বাস করি না। তো যাই হোক, দেখতে দেখতে 11 দিন কেটে যায় আর এই 11 দিনে শ্লেজার শরীর অনেক বেশি খারাপ হতে লাগে আর 12তম রাতে দেখা যায় শ্লেজা কবরস্থানে যেতে থাকে। তো শ্লেজার বড় ভাই আর বাসু এই দুজন মিলে শ্লেজাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই তেজা চলে আসে আর তাদেরকে এমনটা করতে মানা করে। সে তাদেরকে বলে, আমরা যদি সামনে যাই তাহলে ওই তান্ত্রিকের আমাদের উপর সন্দেহ হবে, তাই আমাদেরকে সেই শেষ দিনের অপেক্ষা করতে হবে। তো এই সময় যে শ্লেজার বড় ভাইয়ের বিশ্বাস হয় যে আসলেই শ্লেজার উপর কেউ কালো জাদু করেছে। তো এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই তেজা তার মামা শাঙ্কারের কাছে এসেছে। সে তাকে এই পাতালাকুট্টির সম্পর্কে জিজ্ঞেস করে। তো পাতালাকুট্টির কথা শুনে শাঙ্কার তো একদমই শকড হয়ে যায় যে তেজা এই কথা কোত্থেকে শুনেছে। তখন তেজা সব বলতে থাকে যে ওই বাবা নাকি বলেছে শ্লেজার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আর তাকে বাঁচাতে হলে ওই তান্ত্রিকের মাথা কেটে ফেলতে হবে। তখন তেজার সেফটির জন্য শাঙ্কার তাকে তুলসীর পাতা আর কুমকুম দেয় আর বলে সেখানে যাওয়ার আগে নিজের মাথায় এগুলো লাগিয়ে নিবে। তো ফাইনালি সেই দিন চলেই আসে যেদিন ওই তান্ত্রিক শ্লেজাকে নিজের কাছে ডাকার জন্য অনেক তন্ত্রমন্ত্র করতে থাকে। সেই সময় তেজারাও সেই জঙ্গলের ভেতরে ছিল। তো একসময় দেখা যায় শ্লেজা ওই তান্ত্রিকের কাছে নিজে নিজেই চলে আসে। আসলে এই গ্রামে একদিন ফেস্টিভ্যাল হয়েছিল, তো সেই সময় এই লোক শ্লেজার সাথে একটু বেয়াদবি করেছিল, তাই শ্লেজাও রেগে মেগে তার মুখের উপর থুতু মেরে দেয় আর এতে এই লোক অনেক বেশি অপমানিত বোধ করে আর এই অপমানেরই বদলা নেওয়ার জন্য সে এত কিছু করছে শ্লেজার সাথে। তো এরপর সে শ্লেজাকে বলতে থাকে, তোমার নিজের সৌন্দর্য নিয়ে অনেক গর্ব তাই না? এখন দেখো তোমার গর্বকে আমি কিভাবে মাটিতে মিশিয়ে দেই। আর এরপর সে কিছু তন্ত্রমন্ত্র পড়তে থাকে। শেষমেশ সে যখন রক্ত দিয়ে মেশানো খাবার শ্লেজাকে খাওয়াতে যাবে তখনই শ্লেজার বড় ভাই ওই তান্ত্রিকের মাথায় আঘাত করতে যায়, কিন্তু তান্ত্রিক তো সেটা বুঝে ফেলে, তাই তার বড় ভাইয়ের হাত ধরে ফেলে আর হাসতে থাকে। কিন্তু তখনই দেখা যায় তেজা সেখানে এসে সেই তান্ত্রিকের মাথা ঘাট থেকে নামিয়ে দেয়। তো এরপরই দেখা যায় শ্লেজা অজ্ঞান হয়ে পড়ে আর তাকে এসে সামলায় রেখা। তার মানে শ্লেজার উপর এখন আর কালো জাদুর কোনো প্রভাব নেই, সে এরপর একদমই নর্মাল হয়ে যায়। তো এরপর দেখা যায় শ্লেজার পুরো পরিবার সেই বাবার কাছে যায় সকালবেলা আর সবাই তাকে ধন্যবাদ জানায়। আর শ্লেজার বড় ভাই তো এতটাই খুশি হয় যে সে তার স্বর্ণের চেনি ওই বাবাকে দিয়ে দেয়। তো এরপর দেখা যায় জ্যোতিষী টাইপের একজন লোক একদিন তাদের ওই গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই রেখাদের বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়ায় আর সে এরপর রেখার দাদিকে বলতে থাকে, আপনাদের এই ঘরে রক্ত পান করা একটা খারাপ শক্তি রয়েছে। তো এরপর সে রেখার দাদিকে জিজ্ঞেস করে যে রেখা কোথায়? তখন তার দাদি জানায় সে তো কলেজে গিয়েছে। তখন ওই লোক দাদিকে বলে, তুমি একটু তোমার পুতনিকে দেখে রেখো, কারণ তার উপর খারাপ কোনো ছায়া রয়েছে আর তাছাড়াও তার একজন শত্রু তাকে বলি দেওয়ার জন্য এই গ্রামেই আসছে, সেটা খুব শীঘ্রই, তাই তাকে একটু সামলে রাখবেন। আর যদি কেউ বাঁচাতে পারে তাহলে একমাত্র সৃষ্টিকর্তাই এখন তোমার পুতনিকে বাঁচাতে পারবে। যাই হোক, তো ওই দিন রাতের বেলা রেখা যখন আবারও ঘুমিয়েছিল তখন সে আবারও সেই শব্দটা শুনতে পায় যে কেউ তাকে বলছে, রেখা আমার পিপাসা লেগেছে, আমাকে রক্ত দাও। তো রেখা সেদিন রাতেও দেখা যায় একইভাবে তার শরীর থেকে রক্ত বের করে একটা গ্লাসে নিয়ে সেটা জানালার সামনে রেখে দেয়। আর পরের দিন একইভাবে সে যখন ওই গ্লাসটা জানালার সামনে দেখে সে বুঝতে পারে না যে এটা এখানে কিভাবে আসলো। পরের দিন দেখা যায় এক বিশাল বড় তান্ত্রিক এই গ্রামে এসেছে যার নাম ভেগাতি। আর এই লোকটা অনেক বেশি শক্তিশালী ছিল,
তো ভেগাতি রেখাদের গ্রামে এসে কোনো এক রাজেশ্বরীর সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। তখন এই গ্রামের লোকেরা তাকে জানায় যে হ্যাঁ, রাজেশ্বরী নামের একটা মেয়ে এই গ্রামে ছিল, তবে আমরা শুনেছি তাকে কেউ কালো জাদু করেছিল, আর এই জন্যই বেচারি শেষমেশ মারাই গিয়েছে। তো এরপর ভেগাতি দেখা যায় আর একটা মহিলার কাছে যায় আর তাকে আবারও রাজেশ্বরীর সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। তখন সেই মহিলা বলে রাজেশ্বরী তো সেই কবেই মারা গেছে, কিন্তু ওর একটা মেয়ে আছে যে কলেজে যায়। তো এটা শুনে ভেগাতি চলে যেতে লাগলে ওই মহিলা তাকে জিজ্ঞেস করে, তো তুমি তাদের খোঁজ কেন নিচ্ছ? তুমি ওর কি হও? হ্যাঁ, তখন ভেগাতি বলে আমি রেখার মৃত্যু। এই কথা শুনে মহিলাটা কিছু বলবে তার আগেই ভেগাতি তার উপর কিছু তন্ত্রমন্ত্র করতে থাকে, তাই মহিলাটি সেখানেই প্যারালাইজড হয়ে যায়। তো এরপর দেখা যায় ভেগাতি রেখার কলেজের সামনে যায় আর একটা লেবু রাস্তার উপরেই রেখে দেয়, কারণ সে তো রেখাকে চেনে না, তাই এই লেবুর মাধ্যমেই সে রেখাকে খুঁজে বের করবে। তো এরপরই দেখা যায় রেখারা 4 বন্ধু মিলে রাস্তা দিয়ে হেঁটে আসছিল। সেই সময় ওই লেবুটা নিজে থেকেই রেখার পায়ের কাছে চলে যায় আর রেখাও ওই লেবুর উপর পা রেখে ফেলে। তো ভেগাতি তখন ভালো করেই বুঝে যায় যে এটাই হচ্ছে সেই রাজেশ্বরীর মেয়ে রেখা। তো এরপর রাতের বেলা দেখা যায় এই ভেগাতি ওই লেবুর উপরেই কিছু তন্ত্রবিদ্যা করতে থাকে। তো ওই সময় দেখা যায় একজন হিজড়ার আত্মা রেখার কাছে চলে যায় আর তার চুল ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকে ভেগাতির কাছে। কিন্তু তখনই দেখা যায় কোনোভাবে রেখা তার হাতে দেবীর একটা ছবি তুলে নেয়, সাথে সাথেই সেই আত্মাটাও গায়েব হয়ে যায় আর রেখা কোনো মতে এখানে বেঁচে যায়। তো এর পরদিন দেখা যায় রেখা আবারও সেই বাবার কাছে আসে আর গতকাল রাতে তার সাথে যা যা হয়েছে সেই সব কিছু বলতে থাকে। সে জানায়, বাবা, কাল আমি একটা লেবুর উপর পা রেখে দিয়েছিলাম, আমার মনে হচ্ছে ওই লেবুর উপর কোনো রিচুয়ালস করা হয়েছে, এজন্যই আমার এত সমস্যা হচ্ছে। আর আমি যে সময় লেবুর উপর পা দিয়েছিলাম সেই সময় সেখানে একটা লোককে দেখেছি আমি, যে আমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিল। তো তখন বাবা তার মাথায় হাত রেখে কিছু একটা পড়ে দেয়। এরপর আমরা দেখি ভেগাতি আবারও কিছু তন্ত্রমন্ত্র করছে যাতে সে রেখাকে নিজের কাছে ডাকতে পারে। ওই সময় দেখা যায় ওই বাবা রেখার সাথে কিছু রিচুয়ালস করতে থাকে, রেখার উপর কিছু পড়ে ফু দিতে থাকে যাতে করে তার উপর থেকে খারাপ ছায়া সরে যায়। এই কারণেই দেখা যায় ভেগাতির রিচুয়ালে সমস্যা হতে থাকে। তাই ভেগাতি অনেক রেগে যায় আর নিজে নিজেই বলতে থাকে, আমিও দেখছি তুমি রেখাকে কতদিন বাঁচাতে পারো। ওই দিন রাতের বেলায় এই বাবা যখন এক নির্জন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে এক মেয়ের আওয়াজ শুনতে পায়, কিন্তু সেখানে সে কোনো মেয়েকে দেখতে পায় না, তবে এক ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়। আর এটা দেখে তো বাবার অবস্থা একেবারেই খারাপ হয়ে যায় আর শেষমেশ দেখা যায় এই মেয়ের আত্মা এই বাবাকেই মেরে ফেলে। পরের দিন দেখা যায় বাসু তেজাকে এসে বলতে থাকে যে ওই বাবা মারা গেছে আর তার লাশ দেখে এটা ভালো করেই বোঝা যাচ্ছে যে কেউ হয়তো তাকে তার জাদুর মাধ্যমে মেরে ফেলেছে। এটা শুনে তেজাও বেশ চিন্তিত হয়ে যায়, তাই সে দ্রুত রেখার কাছে যায়। আর তখন তারা এইটা ভাবে যে বাবা হয়তো রেখাকে সাহায্য করছিল বলেই বাবাকেই মেরে ফেলা হয়েছে। তো এরপর তেজা তার মামা শঙ্করের কাছে আসে আর তাকে এই সব কথা বলে আর ওই বাবার মৃত্যু হয়েছে, ওই বাবাই কিন্তু রেখাকে সাহায্য করছিল। তখন তেজা তার মামাকে রিকোয়েস্ট করে যে মামা, আমার মনে হয় রেখার জীবন ঝুঁকিতে রয়েছে, তাই আপনি দয়া করে একটু সাহায্য করুন আমাকে। তো তখন শঙ্কর তেজাকে এক স্বামীজির কথা বলে যার কাছে গেলে সে কিছু সাহায্য পেতে পারে। তো ওই দিন রাতের বেলায় দেখা যায় রেখা আবারও তার ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে একটা রাস্তার পাশে এসে দাঁড়ায়। তখনই তার হুঁশ ফিরে আসে আর সে তখন রাস্তার ওপর তেজার মার আত্মা দেখতে পায়। আর এটা দেখা মাত্রই রেখা অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে দ্রুত তার বাড়ির দিকে রওনা হয়। এদিকে তেজা তার মামাকে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা মামা, তুমি তো বলেছিলে তুমি ওই মেয়ের উপর বশীকরণ করেছিলে, এরপর কি হয়েছিল তা তো বললে না। তখন শঙ্কর বলতে থাকে, আসলে ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আর এটা আমি একদমই সহ্য করতে পারিনি, তাই আমি ওই মেয়েকে হাসিল করার জন্য বশীকরণের পথ বেছে নিয়েছিলাম। আর জঙ্গলেরই এক জায়গায় বসে রাতের বেলা আমি সেই রিচুয়ালস করতে শুরু করেছিলাম। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেই মেয়ে আমার কাছে এসে পৌঁছায়। শঙ্কর তখন
সেই মেয়েকে বলতে থাকে, আমি তোমাকে গোলাপ ফুল আনতে বলেছিলাম, সেটা এনেছো? তখন সেই মেয়েটা তার হাত শঙ্করের দিকে বাড়িয়ে দেয়। তখন শঙ্কর দেখতে পায় সে ফুল না, বরং দেবী মার একটা মূর্তি এনেছিল। এটা দেখে শঙ্কর অনেক ঘাবড়ে যায়। তখন ওই মেয়েটা শঙ্করকে বলতে থাকে, শঙ্কর, তোমার বশীকরণ আমার উপর কোনোই কাজ করেনি। এরপর সে শঙ্করকে বলে, দেখো, আমি তোমার অনেক ভালো বন্ধু, তোমাকে বিয়ে করতে আমার কোনোই সমস্যা নেই, কিন্তু আমার বাবা মানবে না, কারণ তোমার কাস্ট আলাদা, আমার কাস্ট আলাদা। আর আমি যাকে বিয়ে করতে চলেছি তাকে আমি নিজের স্বামী হিসেবে পছন্দও করি, তাই আমাদের মধ্যে কোনো কিছুই হওয়ার নেই। তাই তুমি আমার বন্ধু হিসেবেই থেকো, তবে আমাকে ওয়াদা করো তুমি এরপর থেকে আর এসব কালো জাদু করবে না। তো সেদিনের পর থেকে শঙ্কর আর কালো জাদু করেনি, কারণ সে ওই মেয়েকে ওয়াদা করেছিল। তো পরের দিন দেখা যায় তেজা সেই স্বামীজির কাছে যায় আর গ্রামে যা যা হয়েছে সেই সব সম্পর্কে বলতে থাকে। সেই বাবার কথা, রেখার কথা, এমনকি রেখার খারাপ স্বপ্নেরও কথা বলে। তো এই স্বামীজি তার সব কথা শুনে তাকে নিয়েই একটা পূজা করতে বসে। তো স্বামীজি তেজাকে বলে, এই নারকেল যদি দেবীমার দিকে ঘোরে তাহলে রেখা একদম সেফ, কিন্তু এটা যদি উল্টা দিকে ঘোরে তাহলে রেখার জীবন ঝুঁকিতে রয়েছে। তো তারা যখন পূজা করতে থাকে তখন দেখা যায় এই নারকেলটা উল্টো দিকে ঘুরতে থাকে, অর্থাৎ রেখার জীবন ঝুঁকিতে রয়েছে। আর ঠিক ওই সময় দেখা যায় ভেগাতি তার আস্তানায় বসে কালো জাদু করতে থাকে, একটা পুতুল নিয়ে তার হাতে আঘাত করতে থাকে। তখনই দেখা যায় রেখার অবস্থাও খারাপ হয়ে যায়, সে ব্যথার চোটে তার হাতই উঠাতে পারছিল না। এরপর দেখা যায় তার রক্ত বমি হতে শুরু করে আর তার মুখ থেকে বেশ কিছু চুলও বের হয়ে আসে। তখন দেখা যায় ভেগাতির কাছে যেই পুতুলটা ছিল সেটা নিজে নিজেই আগুনে জ্বলতে থাকে। আর এদিকে তেজারা যে পূজা করছিল তখন ওই নারকেলটি দেবীমার দিকে ঘুরতে থাকে, অর্থাৎ এখন রেখার জীবন একদম সুরক্ষিত আছে। তখন ওদিকে ভেগাতি অনেক বেশি রেগে যায় আর ভাবতে থাকে কে রয়েছে যে আমার এই কালো জাদুকে নষ্ট করে দিচ্ছে। এরপর সে নিজে নিজেই বলতে থাকে, রেখা, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না, কখনো না কখনো তো তোমার আমার কাছে আসতেই হবে। তো পরদিন দেখা যায় তেজা রেখার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে, কারণ রেখার জীবন বেঁচে গেছে। কিন্তু তেজার মনে অনেকগুলো প্রশ্ন ছিল যা সে রেখাকে জিজ্ঞেস করতে থাকে। প্রথমে সে বলে কয়দিন আগে সে ওই বাবার কাছে গিয়েছিল, কারণ রেখা বলেছিল ওই বাবাই তাকে বলেছে শ্লেজার উপর কেউ কালো জাদু করেছে আর তার জন্যই তো তারা শ্লেজাকে বাঁচাতে পেরেছে, তাই সে তাকে ধন্যবাদ জানাতে যায়। তখন ওই বাবা তেজাকে বলেছিল, আমি তো রেখাকে এমন কিছুই বলিনি, আর রেখা তো আমার সাথে এমন কোনো কথাই বলেনি। আর কয়দিন পর যখন ওই বাবা মারা যায় তখন সে দ্রুত ওই ভেগাতির কাছে যায়, তাকে গিয়ে জিজ্ঞেস করে যে সে কেন বাবাকে মেরেছে আর সে কেনই বা রেখার পেছনে পড়ে আছে। তখন ভেগাতি অনেক রেগে যায় আর বলতে থাকে, আমি কোনো বাবা টাবাকে চিনি না আর তাকে মারিও নি, আমার তো শুধু রেখাকে চাই। এরপর সে বলে, ও তুমি তো আবার তার প্রেমিক তাই না? এরপরই দেখা যায় সে তার তন্ত্রবিদ্যা দিয়ে তেজাকে হাওয়ায় ভাসিয়ে দেয় আর তাকে বলে, তুমি যদি এরপর আমার রাস্তায় আসো তাহলে তোমাকেও বলি দিতে হবে, বুঝেছো? তাই চুপচাপ আমার রাস্তা থেকে সরে যাও। তো এরপর তেজা রেখাকে আরো বলে, সে যখন ওই স্বামীজির কাছে গিয়েছিল তখন তারা পূজা করেছিল যাতে রেখার জীবনটা বেঁচে যায়, কিন্তু সেই স্বামীজি জানিয়েছে রেখার জীবন আমাদের পূজা পাঠের জন্য বাঁচেনি। হ্যাঁ, এটা সত্যি, তার উপর কেউ কালো জাদু করেছে আর এই একই কালো জাদু দিয়ে কেউ এর সমাধানও খুঁজে বের করেছে আর তার মাধ্যমেই রেখার জীবন বাঁচিয়েছে। তো তেজা গ্রামে এসে আরো কিছু ইনকোয়ারি করতে থাকে যে ওই আর একজন ব্ল্যাক ম্যাজিক করা ব্যক্তিটি কে। আর দেখা যায় সেই ব্ল্যাক ম্যাজিক করা ব্যক্তিটি আর কেউ নয় বরং রেখা নিজে। সে নিজেই এসব ব্ল্যাক ম্যাজিক করত আর সে প্রায় রাতেই বাইরে যেয়ে কবরস্থানে বসে ব্ল্যাক ম্যাজিক করত। তাই এই সব কিছুর জন্য তেজা রেখার কাছে জবাব চায় যে এগুলো কি আর সে কেন করছে। তখন রেখা তেজাকে বলে, তেজা দেখো, আমার সম্পর্কে জানতে হলে তোমার আগে আমার মায়ের সম্পর্কে জানতে হবে। তো এরপর দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখতে পাই রেখার মা আর কেউ নয়, শঙ্করের সেই ভালোবাসার মানুষ রাজেশ্বরী। আসলে রাজেশ্বরীর শরীরে নাকি প্রায় দেবীমা প্রকট হতো আর যখনই এমন কিছু হতো তখন গ্রামের লোকজন তার কাছে এসে তাদের সব সমস্যার সমাধান চাইতো আর তারা সবাই রাজেশ্বরীকে অনেক পবিত্র মানত। এর মধ্যেই দেখা যায় রেখার বাবা কুমার এই রাজেশ্রীকে ভালোবাসতে শুরু করে, রাজেশ্রীও তাকে পছন্দ করে ফেলে। এরপর পরিবারের মতামতেই তাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয়, কিন্তু বাসর রাতে কুমার রাজেশ্বরীকে অনেক বড় একটা ঝটকা দেয়।
সে বলে সে পুরুষত্বহীন, সে কখনোই তাকে বাচ্চা দিতে পারবে না। আর কুমার অনেক প্ল্যান করেই রাজেশ্বরীকে বিয়ে করেছে, কারণ সে ভালো করেই জানে রাজেশ্বরী এই কথা গ্রামে কাউকে বলবে না, আর কুমারেরও সম্মান বজায় থাকবে। তখন রাজেশ্বরী বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক না হোক, আমরা তো একে অপরকে মন থেকে ভালোবাসি, তাই না? এটাই আমার জন্য অনেক কিছু। কিন্তু কুমার তো আসলে সাইকো টাইপের একটা লোক ছিল, তাই সে রাজেশ্বরীকে অনেক বেশি টর্চার করতে থাকে। তখন সে রাজেশ্বরীকে বলতে থাকে, তোমার তো নিশ্চয়ই অনেক বয়ফ্রেন্ড হবে, তাহলে বলো কত বয়ফ্রেন্ড আছে তোমার? তুমি তো অনেক সুন্দরী, 2, 3, 4 কত লোকের সাথে থেকেছো তুমি বলো তো? এইভাবেই প্রতি রাতে সে রাজেশ্বরীকে টর্চার করতে থাকে। রাজেশ্বরী এইসব আর মেনে নিতে পারছিল না। তো এর মধ্যেই দেখা যায় একদিন বেগতির নজর রাজেশ্বরীর উপরে পড়ে, আর রাজেশ্বরীকে একবার দেখার সাথে সাথেই সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। তো এরপর দেখা যায় বেগতি রাজেশ্বরীকে হাসিল করার জন্য কুমারের সাথে বন্ধুত্ব করতে থাকে। তো কয়দিন যাওয়ার পর দেখা যায় এদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো এরপর কুমার তার পার্সোনাল লাইফ সম্পর্কে বেগতির সাথে সবকিছু শেয়ার করে। তো একদিন বেগতি কুমারকে বলে, কতদিন রাজেশ্বরী এমন বন্ধা হয়ে থাকবে? কখনো না কখনো তো গ্রামবাসী তোমার সত্য সম্পর্কে জানতে পারবে, তখন তুমি কি করবে? তো কুমার বলে, এজন্যই তো প্রতি রাতে আমি তাকে টর্চার করি, যাতে সে আমার এত কথা সহ্য করতে না পেরে নিজেই নিজেকে শেষ করে দেয়। তখন বেগতি বলে, এতে তো অনেক সময় লাগবে, কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা দুজন মিলে কালো জাদুর মাধ্যমে রাজেশ্বরীকে দ্রুত মেরে ফেলতে পারি। তো কুমারও তখন বেগতির কথায় রাজি হয়ে যায়। তো পরের দিন দেখা যায় কুমার বেগতির কথায় রাজেশ্বরীর চুল, নখ, কাপড় এই সব কিছু তাকে এনে দেয়। আর এরপর সে কুমারের কানে কানে একটা মন্ত্র বলে দেয়, আর এটাও বলে যে আগামী 7 দিন রক্ত মিশানো খাবার তুমি তোমার স্ত্রীকে নিজ হাতে খাওয়াবে এই মন্ত্র পড়তে পড়তে, আর 7 দিন পরে সবকিছু আমি দেখে নিব, তুমি শুধু এতটুক করে দাও। তো এরপর থেকে দেখা যায় কুমার রাজেশ্বরীকে টানা 7 দিন ওই রক্ত মিশানো খাবার খাওয়াতে থাকে। এর ফলে দিন দিন রাজেশ্বরীর শরীর অনেক বেশি খারাপ হতে থাকে, সে খুব অসুস্থ হয়ে পড়ে। তো এরপর দেখা যায় 7 দিন শেষ হলে বেগতি যখন একটা জায়গায় বসে মন্ত্র পাঠ করছিল, তখন রাজেশ্বরী নতুন বউয়ের মতো সেজেগুজে তার সামনে এসে বসে। তো এরপরই দেখা যায় দৃশ্য বর্তমানে আসে। তখন রেখার বাবা চলে আসায় তেজা তার বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে সোজা চলে আসে তার মামা শঙ্করের কাছে, আর তাকে ওই ব্ল্যাক ম্যাজিকের সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, যার মাধ্যমে একজন তান্ত্রিক তন্ত্রের মাধ্যমে সঙ্গম করে অনেক শক্তির অধিকারী হয়। তো এইটা শুনে তার মামা শকড হয়ে যায়, আর তাকে জিজ্ঞেস করে, তোমাকে এই ব্ল্যাক ম্যাজিকের কথা কে বলেছে? তো তেজা জানায়, রেখা বলেছে। তো যাই হোক, এরপর শঙ্কর তেজাকে এই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে বিস্তারিত জানায়, আর বলে এই ম্যাজিকের মাধ্যমে তান্ত্রিকরা অনেক বেশি শক্তিশালী, সৌন্দর্য এবং আয়ু অর্জন করে, অর্থাৎ এমন এক পদ্ধতিতে সে কোনো নারীর সাথে সম্পর্কে লিপ্ত হয় যার মাধ্যমে সে ওই নারীর ভিতরের সব শক্তি নিজের মধ্যে নিয়ে নেয়। এরপর সে তেজাকে বলে, তুমি শুনেছ না যে অনেক তান্ত্রিকের বয়স 200-300 বছর, কিন্তু তাদেরকে দেখতে একদম 50-60 বছরের লাগে, আর তারা এই তন্ত্রবিদ্যার মাধ্যমেই অন্যের সৌন্দর্য, আয়ু সবকিছু নিয়ে নেয়, এজন্য তারা অনেক দিন বাঁচে। তো যাই হোক, এরপর তেজা পরের দিন আবারও রেখার কাছে আসে, আর রেখাকে পুরো কাহিনী বলতে বলে। রেখাও তখন তার মায়ের সাথে হওয়া সব কিছু বলতে থাকে, যে ওই বেগতি আমার মার সৌন্দর্য এবং আয়ু হাসিল করতে চেয়েছিল, সেজন্যই সে জাদুর মাধ্যমে আমার মাকে তার কাছে ডেকে নিয়ে গিয়েছিল, যাতে করে কালো জাদুর মাধ্যমে সে আমার মায়ের কাছাকাছি এসে তার সব শক্তি নিজের মধ্যে নিয়ে নিতে পারে। কিন্তু তখনই তার মাথা বিগড়ে যায়, আর সে আমার মায়ের সৌন্দর্যে এতটাই পাগল হয়ে যায় যে সে তার জাদুর কথা ভুলে গিয়ে পুরোপুরি আমার মার মধ্যে মগ্ন হয়ে যায়। তাই তখন দেখা যায় বেগতি আমার মায়ের কোনো শক্তি তো নিতে পারেই না, উল্টো সে পাগল হয়ে যায় আর এই গ্রাম থেকেই দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এর পর থেকে দেখা যায় আমার মার অনেক ধরনের সমস্যা হতে থাকে। সে কালো জাদুর কারণে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দ শুনতে পেত, আর অনেক ভয়ঙ্কর জিনিসও দেখতে পেত। তাই এই সব কিছু থেকে মুক্তি পেতে আমার মা একদিন নিজেকেই শেষ করে দিতে নেয়, কিন্তু তখনই তার বমি হতে শুরু করে, আর তখন সে বুঝতে পারে সে মা হতে যাচ্ছে, আর এই বাচ্চাটা আর কারো নয়, সেই বেগতির। তো এরপরই দেখা যায় রেখাকে জন্ম দেওয়ার পরপরই তার মা এই দুনিয়া ছেড়ে চলে যায়।
তো রেখা এরপর তেজাকে বলতে থাকে, এই ছিল আমার মায়ের কাহিনী। আর আমার মায়ের উপর যেসব তন্ত্রবিদ্যা করা হয়েছিল সেই সব কারণে আমিও কিছু অদ্ভুত শক্তি পেয়েছি, যার মাধ্যমে আমি আত্মাদের দেখতে পাই। আমি তো আসলে এতদিন তোমাদেরকে মিথ্যা কথা বলে এসেছি যে আমি অন্ধকারে ভয় পাই আর আত্মায়ও ভয় পাই। আমি এগুলো এজন্যই বলতাম কারণ গ্রামবাসী যদি একবার এই সম্পর্কে জানতে পারত তাহলে তারা আমাকেই উল্টো ভুল বুঝতো। তাই আমি এই সব কিছু তোমাদের সবার কাছ থেকে লুকিয়েছি, না হলে গ্রামবাসীরা আমাকে এই গ্রাম থেকেই বের করে দিবে। আর আমি তোমার থেকে কখনো দূরে যেতে চাই না তেজা, আর তুমিও যদি আমার থেকে দূরে সরে না যাও সেজন্যই আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। যাই হোক, তো এখন আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। স্লেজার উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেটাই বাবা বলেনি, আমি নিজেই বুঝতে পেরেছি। আর এর থেকে বের হয়ে আসার উপায়ও আমি স্লেজার পরিবারকে বলেছি। আর দ্বিতীয় কথা, শেষবার যেদিন আমি ওই বাবার কাছে গিয়েছিলাম তখন ওই বাবা ঝাড়ফুঁকের কথা বলে আমাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছিল। তখন আমি বুঝতে পারি এই বাবার আসল উদ্দেশ্যটা কি। অথচ আমি তো ওই বাবাকে আমার নিজের বাবার মতো সম্মান করতাম। তবে ওই ভণ্ড বাবার জন্য যাতে অন্য কোনো মেয়ের জীবন নষ্ট না হয় তাই আমি অন্য এক মেয়ের আত্মার সাহায্যে ওই বাবাকেই মেরে ফেলি। আর একটা কথা, আমার মা ভালো করেই জানতো ওই ভেগাতি কোনো না কোনো সময় আমার কাছে ঠিকই আসবে। তাই আমার মায়ের আত্মা আমাকে বেশ কিছু তন্ত্রমন্ত্র শিখিয়ে দিয়েছে। আর আমার মায়ের আত্মা সবসময় আমার সাথেই থাকে তেজা, আর সেটা শুধু আমিই দেখতে পাই, অন্য কেউ না। আর ভেগাতি যখন আমার উপর কালো জাদু করছিল তখন আমি নিজেই তার মোকাবেলা করেছি আমার ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তখনই রেখা তেজাকে আরো একটা শকিং কথা বলে যে প্রত্যেক পূর্ণিমার রাতে আমার রক্ত লাগে, আর ওই রক্ত খেলেই আমি মানুষের মতো থাকতে পারি। আসলে গল্পের প্রথমের দিকে যেই বাচ্চা মেয়েটিকে দেখানো হয়েছিল যে গাছের উপর উঠে মুরগির রক্ত খাচ্ছিল সে আর কেউ নয়, এই রেখাই ছিল। তো এর মধ্যেই একদিন রেখা যখন মুরগির রক্ত খাচ্ছিল তখনই সেখানে তেজার মা চলে আসে। আর সে এটা দেখে এতটাই ভয় পেয়েছিল যে সে দৌড়াতে শুরু করে। আর তখনই দেখা যায় একটা ট্রাক এসে তার মাকে ধাক্কা দিয়ে চলে যায়, আর এজন্যই তার মার মৃত্যু হয়েছে। তো এরপর সে তেজাকে বলে, আমার মনে হয় তোমার মায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী। তো এই সব কিছু শুনে তেজা অনেক বেশি শকড হয়ে যায় আর সে কান্নাও করতে থাকে। তো তখন রেখা তেজাকে বলে যে এরপর থেকে কোনো মানুষের যেন আমার জন্য কোনো ক্ষতি না হয়, তাই আমি প্রতি পূর্ণিমার রাতে নিজের রক্ত নিজেই খাই। তো এইভাবে রেখা নিজের সব গোপন সত্য তেজাকে খুলে বলে। তেজা তখন কিছুক্ষণের জন্য রেখার উপর রাগ দেখাতে থাকে। যাই হোক, তো এরপর তেজা তার মামার কাছে যায় আর জিজ্ঞেস করে, আচ্ছা মামা, তুমি যে মেয়েকে ভালোবাসতে সে কি রেখার মা রাজেশ্বরীই ছিল? তখন শঙ্কর বলে, হ্যাঁ, সে রাজেশ্বরীই ছিল। তার যখন বিয়ে হয়ে যায় আমি প্রতি রাতে মাতাল হয়ে তার বাড়ির সামনে যেতাম, তাকে এক ঝলক দেখে আবারও চলে আসতাম। কিন্তু কয়দিন ধরে দেখেছিলাম রাজেশ্বরী তার ঘরের সামনে ছিল না। এর মধ্যেই আমি একদিন দেখতে পাই যে ভেগাতি জঙ্গলের মধ্যে কালো জাদু করছিল, কিন্তু আমি তখনও জানতাম না যে সে রাজেশ্বরীর উপরেই কালো জাদু করছে। তো আমি কি বুঝে ভেগাতির একটি পানীয়র বোতলে বেহুশ হওয়ার ওষুধ মিশিয়ে দেই। তাই ওই দিন ভেগাতি তার মন্ত্র ভুলে যায় আর কোনো মন্ত্র ছাড়াই সে রাজেশ্বরীর কাছাকাছি চলে আসে। তো এর ফলে তার ব্ল্যাক ম্যাজিকটা ব্যর্থ হয়ে যায়। এজন্য সে পাগল হয়ে গ্রাম থেকে পালিয়ে যায়। কয়দিন পর রাজেশ্বরীর মৃত্যু হয়, আর এরপর থেকে সব সময় আমি রাজেশ্বরীকে দেখতে পাই। আর যেদিন তুমি হাওয়াতে ভাসছিলে সেদিনও আমাকে রাজেশ্বরী খবর দিয়েছিল, আর সেই জন্যই সেদিন শঙ্কর বিজয়ের কাছে গিয়ে বেশ কিছু মন্ত্র পাঠ করে আর তাকে উপর থেকে নিচে নামিয়ে আনে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় ভেগাতি একদিন ব্ল্যাক ম্যাজিক করে একটি ছেলেকে হত্যা করে ফেলে আর সব দোষ দিয়ে দেয় রেখার উপর। আর রেখার বিরুদ্ধে পঞ্চায়েত বসানো হয়। ভেগাতি এখানে রেখার নামে অনেক বদনাম ছড়ায় আর তার হাত মুখ সব বেঁধে ফেলে। আর পুরো গ্রামবাসীকে বলে, আজ রাতে যদি রেখা ঠিকঠাক মতো বাড়িতে ফিরে আসে তাহলে সবাই বুঝতে পারবে যে তার কাছে কোনো খারাপ শক্তি নেই, আর যদি তার কাছে খারাপ শক্তি থাকে তাহলে আজ রাতেই তার মৃত্যু হবে। কারণ আজ হচ্ছে পূর্ণিমার রাত, আর আজ রাতে গ্রামের কেউ যেন রেখার সাথে দেখা করতে না আসে, তাই ভেগাতি সবাইকে মানা করে দেয়। এরপর রাতের দৃশ্য দেখানো হয় যেখানে ভেগাতি চলে এসেছে তার তন্ত্রমন্ত্র পাঠ করতে। আর সে রেখাকে বলে, আমি শুনেছি তোমার প্রত্যেক পূর্ণিমার রাতে রক্তের প্রয়োজন, রক্ত ছাড়া তুমি একদম শক্তিহীন হয়ে পড়ো, তাই আমি আজকের রাতটাই বেছে নিয়েছি, আর আজই আমি তোমাকে বলি দিয়ে সব শক্তির অধিকারী হব। এরপর সে একটা রিচুয়াল করতে থাকে। তবে সেখানে তেজা চলে আসে রেখাকে বাঁচানোর জন্য,
কিন্তু ভেগাতি এটা বুঝতে পেরে তার হাত পা অবশ করে দেয় যাতে সে নড়তে না পারে। তখনই তেজা তার মুখ কোনোভাবে কেটে সেখান থেকে রক্ত বের করে আর সেটা মুখ দিয়েই ছুঁড়ে দেয় রেখার দিকে। আর রেখা যখন সেই রক্ত পান করে তখনই তার শক্তি আবারও ফিরে আসে। সে তার বাঁধন খুলে ফেলে আর এক ঝটকায় ভেগাতির সামনে চলে আসে। তখন তাদের মধ্যে তন্ত্রমন্ত্রের ফাইট হতে থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ ফাইট চলার পর দেখা যায় তেজা আবারও নর্মাল হয়ে যায়। তাই সে হুট করে এসেই কিছু একটা দিয়ে ভেগাতির মুখে বাড়ি দেয় যাতে সে মন্ত্র পাঠ করতে না পারে। এর ফলে সে তার কালো জাদু সম্পূর্ণ করতে পারে না। তাই তার নিজের শক্তি তার উপর হামলে পড়ে আর তাকে ছিঁড়ে ছিঁড়ে খায় আর সে সেখানেই শেষ হয়ে যায়। এরপর রেখা তেজাকে বলে, তোমার মার সাথে আমার সবসময়ই দেখা হয় আর তোমার মার সাথে আমি কথাও বলি। সে তোমাকে খুব ভালোবাসেন। এটা শুনে তেজাও অনেক খুশি হয় আর সেও তার মায়ের আত্মার কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে এতদিন ঘৃণা করে এসেছে খামোখাই। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।